পার্টি মিটিং ডেকে সবার মতামত নিয়েই অবশ্য সিদ্ধান্ত নিয়েছে সে। তবে তার ঘোর সন্দেহ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত লোকটা ভাগে সন্তুষ্ট হবে না। তার দীর্ঘ বিশ্বাস শেষ সময়ে আচমকা কিছু একটা ঘটিয়ে একাই সব দখল করার মতলব আছে ব্যাটার। তা থাক, মতলবটা তার নিজেরও আছে। তাকে সামাল দিতে সেও প্রস্তুত। কিন্তু সমস্যা হলো যে লোকটাকে এক কথায় হাঁকিয়ে দেওয়ার ক্ষমতা নেই কেরামতুল্লাহর। এত সন্দেহ অবিশ্বাস সত্ত্বেও সহ্য করে যেতে হচ্ছে। দলে লোকটার প্রভাব প্রতিপত্তি বাড়ছে দিন দিন। ইচ্ছে থাকলেও তাকে ঘাড় ধাক্কা দিতে পারছে না সে, অন্তত এখনই নয়। টেকনিক্যাল সমস্যা আছে। এ মুহূর্তে ক্ষমতা থেকে মাত্র কয়েক হাত দূরে আছে সে। এরকম জটিল একটা সময়ে সেরকম কিছু করার ঝুঁকি নিতে সে রাজি নয়। অন্তর্কলহের সৃষ্টি হলে সর্বনাশ ঘটে যাবে। তীরে এসে ডুববে তরি। যতক্ষণ না তার নিজস্ব খাদেমরা আসল কাজে নামছে, অন্তর্ঘাতমূলক বিভিন্ন তৎপরতার মাধ্যমে অস্থির দেশটাকে আরও অস্থির করে তুলতে পারছে, চূড়ান্ত পরিণতির একেবারে কিনারায় পৌঁছে দিয়ে তাকে শেষ চাল দেওয়ার সুযোগ তৈরি করে দিতে পারছে, ততক্ষণ লোকটাকে সহ্য করে যেতেই হবে। এবং তাতে যে বড় ধরনের কোনো লোকসান হয়ে যাবে তাও কিন্তু নয়, বরং অনেক লাভই হবে নিজের। কারণ যে মানুষটা ক্ষমতার ভাগ দাবি করছে সে লোক নয়, একজন মস্ত বড় বিজ্ঞানী। যদিও বিদেশে থাকে, কিন্তু বাঙালিরই সন্তান। তার পুরো নাম এখনও জানতে পারেনি কেরামতুল্লাহ। বলে না সে কাউকে। নিজেকে শুধু কে বলে পরিচয় দিয়েছে। প্রথমবার নামটা শুনে তো মাওলানা বিশ্বাসই হতে চায়নি। বলে কি, দুই কের সাথে এসে জুটেছে আরও এক কে। এ কোন ধরনের দৈব সংযোগ? অবাক কাণ্ড তো। এ কি আল্লাহ পাকেরই ইশারা? বেশি কিছু জানতে পারেনি সে লোকটা সম্বন্ধে। জানার তেমন জোরালো চেষ্টাও করেনি। দরকারটাই বা কি? তার হচ্ছে কাজ নিয়ে কথা, ওটা হলেই হলো। এমনই এক অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করেছে কে, যেটা সে কেন পশ্চিমা অস্ত্র নির্মাতারা পর্যন্ত কল্পনাও করতে পারবে না। আবিষ্কার তো অনেক পরের কথা। কে আদর করে ওটার নাম দিয়েছে ইএমপি গান, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস গান। প্রথমে বিশ্বাস না করলেও মাওলানা কেরামতুল্লাহ এখন জানে বিশ্বের সর্বাধুনিক অ্যাসল্ট রাইফেল ওটা। দেখতে প্রায় সাধারণ অ্যাসল্ট রাইফেলের মতোই, তবে একটু ভারী। সবচেয়ে শক্ত ধাতু ট্যাংস্টেনের তৈরি ওটার বুলেট। দেখতে অনেকটা নস্যির কৌটার মতো, ভোঁতা মাথা। শব্দ প্রায় করেই না, কিন্তু ছোটে অসম্ভব দ্রুত গতিতে। সেই সঙ্গে পেনিট্রেশনের ক্ষমতাও অবিশ্বাস্য। এ কথা বিশ্বাস করতো না সে নিজের চোখে না দেখলে। টেলিফোনেই প্রথম যোগাযোগ। লোকটা দুই একটা কথা শুনেই তাকে নিজের অফিসে দাওয়াত করে এনেছিল সে। তারপর ছানা বড়া হয়ে গিয়েছিল মাওলানার চোখ, যখন অপরিচিত একজন লোকের মুখে ওর গোপন প্ল্যান প্রোগ্রামের নিখুঁত বর্ণনা শুনল। কিছুটা আশ্বস্ত হলো যখন মৃদু হেসে লোকটা বলল, ঘাবড়াবেন না মাওলানা, আমি আপনার ক্ষতি করতে আসিনি, বরং উপকার করতে চাই। কেন জনাব? ক্ষমতার ভাগ চাই, খুব বেশি না, 10 ভাগের 1 ভাগ। কেন তা আপনাকে দেয়া হবে হুজুর? নিশ্চয় উপযুক্ত কারণ আছে আপনার কাছে। তা আছে, বলল কে।
আমি আপনাকে অস্ত্র দিয়ে সাহায্য করব। আমি সাহায্য চাই না, চাই তা আপনাকে কে বলল? হযরত? কেউ বলেনি, আমিই বলছি। আর আসলেও আপনার সাহায্য দরকার। আমার সাহায্য পেলে আপনার কাজটা পানির মতো সহজ হয়ে যাবে। আপনার ক্যাডারদের প্রত্যেকের হাতে যদি আমার দেয়া একটা করে ইএমপি গান থাকে, ইচ্ছে করলে শুধু এই দেশ নয়, আশেপাশের কয়েকটা দেশও হেসে খেলে দখল করে নিতে পারবেন। এতক্ষণে নিষ্প্রাণ চওড়া হাসি ফুটল কেরামতুল্লাহর মুখে। বুঝে ফেলেছে পাগলের পাল্লায় পড়েছে, কিন্তু আবার দ্বিধা এলো মনে। পাগলই যদি হবে, আমার প্রতিটা পদক্ষেপের হুবহু বর্ণনা দিল কি করে? একদৃষ্টে চেয়ে দেখছিল কে। ওর মুখে ভাবের পরিবর্তন। এবার সে ও হাসল, বলল, ঠিক 2 মিনিটের মধ্যে আপনার সব সন্দেহ ঘুচিয়ে দিচ্ছি মাওলানা সাহেব। ওই তোতাটা আপনার ঘরের কোণে খাঁচায় ঝোলানো সবুজ পাখিটা দেখিয়ে জানতে চাইল হঠাৎ। জি হ্যাঁ, কেন? আমার অস্ত্রের কার্যকারিতা দেখাতে চাই আপনাকে। ওটা মারা পড়লে মস্ত কোনো ক্ষতি হবে না তো আপনার? না, তবে ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন জনাব। পিয়নটাকে ডাকুন, বুঝিয়ে দিচ্ছি। বেল বাজাতেই লম্বা সালাম দিয়ে এসে দাঁড়ালো পিয়ন। ওকে বলুন পাখিটাকে পাশের ঘরে নিয়ে গিয়ে আমার চোখের আড়ালে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিয়ে বেরিয়ে আসুক। মাথা ঝাঁকিয়ে ইশারা করলো কেরামতুল্লাহ। খাঁচা সহ পাখি নিয়ে বেরিয়ে গেল পিয়ন। এইবার বলুন মাওলানা, পাখিটাকে কি দেখতে পাচ্ছেন? ওহো, আমি দেখতে পাচ্ছি না। এতক্ষণে ব্রিফকেস খুলে বিদঘুটের চেহারার ছোট্ট একটা অস্ত্র বের করলো কে। হাঁ করে চেয়ে রইল কেরামতুল্লাহ ওটার দিকে। এমন জিনিস জীবনে দেখেনি সে। এটা ছোট্ট একটা সংস্করণ, বলল কে। নমুনা হিসেবে রেখেছি সঙ্গে। একে বলে ইলেকট্রোম্যাগনেটিক পালস গান, সংক্ষেপে ইএমপি গান। এর কার্যকারিতা দেখুন নিজের চোখে। আসলে আমি যেগুলো আপনাকে দেব সেগুলো এক একটা প্রমাণ সাইজ অ্যাসল্ট রাইফেলের সমান, যদিও ওর চেয়ে একটু ভারী। অস্ত্রটা দেয়ালের দিকে তাক করলো কে। এখনও বলুন, পাখিটার জন্যে মনে কোনো আফসোস হবে না তো আপনার? আপনি বলতে চাইছেন এখানে বসেই পাশের ঘরের তোতা পাখিটাকে আপনি মারতে পারবেন? নিজের চোখেই দেখুন পারি কিনা, বলে পিস্তলের মতো করে অস্ত্রটা ধরে ট্রিগারে চাপ দিল সে। ঠুক করে আওয়াজ হলো দেয়ালে। পর মুহূর্তে চ্যা করে মরণ চিৎকার দিল তোতাটা। কোনো কথা না বলে মাথা ঝাঁকিয়ে মুচকে একটু হাসলো কে। অস্ত্রটা তুলে রাখছে ব্রিফকেসে। এক লাফে চেয়ার ছাড়ল কেরামতুল্লাহ। দৌড়ে চলে গেল পাশের ঘরে। একটু পরেই খাঁচাটা নিয়ে ফিরে এলো নিজের কামরায়। কাত হয়ে পড়ে আছে পাখিটা খাঁচার ভেতর। দেখুন আবার অভিনয় করছে কিনা, সত্যি মরেছে তো? কি করে সম্ভব হলো এটা জনাব? কেরামতুল্লাহ চোখে এখন বিস্ময়ের পাশে ঠাঁই নিয়েছে নিরঙ্কুশ শ্রদ্ধা। ঘাড় ফিরিয়ে দেয়ালের ফুটোটা দেখলো একবার, তারপর দৃষ্টি ফেরালো নবাগত অতিথির দিকে। ঝড় বইতে শুরু করেছে তার মাথায়, কারণ পাশের ঘরের ওদিকের দেয়ালটাও ফুটো করে বেরিয়ে গেছে বুলেট। ইএমপি গানের আসল বৈশিষ্ট্য হচ্ছে ওর টেলিস্কোপিক সাইট। সময় মতো গাঢ় সবুজ আলো বের হয় ওটা থেকে, টর্চ লাইটের ফোকাসের মতো, তবে উজ্জ্বল নয়, চাপা। এক্স-রের মতো কাজ করে যে রশ্মি 5 বা 10 ইঞ্চি ইটের দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। পালস ঠিক কোথায় আছে খুঁজে বের করে মুহূর্তে। এবার কেবল ট্রিগার টিপে দেয়া, দেয়াল ফুঁড়ে টার্গেটে গিয়ে বেঁধে গুলি। সেই দিনই গোপন মিটিং ডেকে দলের গুরুত্বপূর্ণ 4 নেতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে সে কেকের। অস্ত্রের কেরামতি দেখে পান খাওয়া লাল দাঁত বেরিয়ে গেছে পাকিস্তান
প্রেমিকদের। রীতিমতো অবিশ্বাস্য, অকল্পনীয় এক অ্যাচিভমেন্ট এটা কেকের। 10,000 রাইফেল দিয়ে তাদের কাজে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল সে কেরামতুল্লাহকে। কৃতজ্ঞতার সাথে রাজি হয়ে গিয়েছিল কেরামতুল্লাহ। রাজি না হওয়ার কোনো কারণই ছিল না। ঠিক প্রয়োজনের সময় ওই জিনিস হাতে পেলে তার খাদেমরা রাতারাতি ভেলকিবাজি দেখিয়ে দিতে পারবে। সেজন্যই চুপ করে আছে সে। এক বাক্যে রাজি হয়ে গেছে ওর প্রস্তাবে। সময় হোক, হাতে আসুক রাইফেলগুলো, তারপর কেও দেখতে পাবে কত ধানে কত চাল। কিভাবে কি করবে সে সম্পর্কে গত 3টে বছর পরিকল্পনা তৈরি করার সুযোগ পেয়েছে মাওলানা। উপযুক্ত সময় হলেই টের পাবে সবাই। লোকটা বিদেশে থাকলেও তার সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রেখে চলে কেরামতুল্লাহ। নতুন কিছু করার আগে তার পরামর্শ নেয়। কখনো কোনো সমস্যা ঘটলে তাকে যাতে সে এককভাবে দায়ী করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা। হাসি পেল মাওলানার। আসল ঘটনা যখন সত্যিই ঘটবে তখন কাউকে দায়ী করার জন্যে হাজির থাকবে না লোকটা। জোশের সঙ্গে আরও একবার পিক ফেলল মাওলানা। নতুন একটা খিলি মুখে পুরে উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। পুরো টিন্টেড কাচের ভেতর দিয়ে নিচের ব্যস্ত এভিনিউর দিকে তাকিয়ে থাকলো অন্যমনস্ক দৃষ্টি মেলে। বাস, মিনি বাস, প্রাইভেট কার, ট্যাক্সি ক্যাব গিজগিজ করছে ওখানে। আর মানুষ পিঁপড়ের মতো পিলপিল করছে। উফ, এত মানুষ এই শহরে! ব্যস্ত এলাকায় ধাক্কা এড়িয়ে হাঁটাই যায় না। এই হারে মানুষ বাড়তে থাকলে আর 10টা বছর পর কি হবে অবস্থা? প্রতিদিনই জনসংখ্যা বাড়ছে ঢাকার। বাইরে থেকে পেটের ধান্দায় আসছে তো আসছেই মানুষ। দেশের চোখের কোণে একটা নড়াচড়া ধরা পড়তে রাস্তার ডান দিকে তাকালো কেরামতুল্লাহ। বেশ কিছু মানুষ হৈ হৈ করে ছুটছে একটা মিনিবাসের পিছনে। ব্যাপার বোঝার জন্য আরেকটু ঝুঁকে দাঁড়ালো সে। দেখতে পেল একটা বেবি ট্যাক্সি পড়ে আছে পথের মাঝখানে। সেটাকেও ঘিরে রেখেছে মানুষ। নিশ্চয় ওটাকে ধাক্কা দিয়ে এসেছে মিনিবাসটা, কিন্তু ধরা গেল না। বিপদ বুঝে বেপরোয়া গতিতে ভাগছে মিনিবাস। দেখতে দেখতে বড় রাস্তায় উঠে পড়ল। হা হা করে ছুটে গেল মহাখালীর দিকে। পিছনে ধাওয়াকারী জনতার অক্ষম আস্ফালনের রকম দেখে হাসি পেল তার। ফিরে এসে বসে পড়ল। চিবুকের দাড়িতে হাত বোলাতে লাগলো ঘন ঘন। আবার তলিয়ে গেছে কেকের চিন্তায়। এই ইএমপি গানগুলো লোকটা তৈরি করেছে ইউরোপে। খুচরা যন্ত্রাংশ হিসেবে দেশে আনা হয়েছে ওগুলো। এ মুহূর্তে চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে সেসব। গত পরশু পৌঁছেছে। এখন আস্তানায় নিয়ে গিয়ে অ্যাসেম্বলিং এবং তারপর অবশ্য ওই মালের গোটা চারেক এ মুহূর্তে তার জিম্মায় আছে। অস্ত্রটা কেমন কাজ করে দেখানোর জন্য বছর 2 আগেই নিয়ে এসেছিল কেকে। সবগুলো হাতে আসুক একবার, তারপর বিজ্ঞানীর ব্যবস্থা করবে কেরামতুল্লাহ। সাহায্যকারীকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করার ইচ্ছা তার ছিল না, কিন্তু ক্ষমতার প্রশ্ন যেখানে সেখানে কূটকৌশল না খাটালে চলবে না। নইলে বঞ্চিত হতে হবে ওর নিজেকেই। আল্লাহ পরম করুণাময়, অসীম দয়াশীল। 2 পাকিস্তান এক হয়ে শক্তিশালী ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে এরকম কয়েক হাজার কোরবানিকে নিশ্চয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তিনি। আর অপরাধ হলে নিশ্চয় তিনি মাফ করে দেবেন। সময় হয়ে এসেছে। এখন চালে সামান্যতম ভুলও যাতে না হয়, কড়া নজর রাখতে হবে সেদিকে। কারো কোনো রকম ভুল বা গাফলতি সহ্য করা হবে না। কাউকে বিশ্বাস করা চলবে না, এমনকি আপন ভাইকে পর্যন্ত না। বন্ধ দরজায় অস্থির করাঘাতের শব্দে চিন্তায় বাধা পড়ল মাওলানা কেরামতুল্লাহর। আসুন, বলল সে গলা চড়িয়ে। পরক্ষণে দরম করে দরজা খুলে গেল। ঝড়ের বেগে ভেতরে ঢুকলো ছোটখাটো এক লোক।
কপালের ডান পাশ বিশ্রীভাবে ফুলে আছে তার। রক্তের একটা ধারা গড়িয়ে নামছে সেখান থেকে। হুজুর, হুজুর, চেঁচিয়ে উঠল লোকটা হাঁপাচ্ছে। সর্বনাশ হয়ে গেছে হুজুর। তড়াক করে উঠে দাঁড়ালো কেরামতুল্লাহ। কি হয়েছে? হুজুর, ওই মেয়েটা। কোন মেয়েটা? ওই দে, তাসমিন। সর্বনাশ হয়ে গেছে হুজুর। মেইন কম্পিউটারের একটা ফাইল কপি করে নিয়ে গেছে। কোনটা জানি না। মাথা ঘুরে পড়ে যাওয়ার দশা হলো মাওলানার। কি বললেন? জি হুজুর। সশব্দে ঢোক গিলল লোকটা। আমি হঠাৎ করে ওই রুমে গিয়ে দেখি কফি চলছে। আমাকে দেখে একটা পেপার ওয়েট মেরে কপালে, এই দেখুন ও। এত কথা শোনার সময় নেই মাওলানার। হুঙ্কার ছেড়ে উঠল, খামোশ। মেয়েটা কোথায়? পালিয়ে গেছে হুজুর। জ্ঞান ফিরে এলে আমি নিচের গার্ডদের ইন্টারকমে বলেছিলাম ওকে ঠেকাতে, কিন্তু ততক্ষণে বেরিয়ে গেছে। ট্যাক্সি রেডি ছিল। খাম্বার মতো দাঁড়িয়ে থাকলো মাওলানা, যেন পায়ে শিকড় গজিয়ে আটকে ফেলেছে তাকে মেঝের সঙ্গে। কি করবে ভেবে পাচ্ছে না। 3 বিসিআইসের সেফ হাউস, নিউ DOHS, মহাখালী। বাড়িটা দোতলা, এক ব্যান্স রোডের মাথায় প্রায় 3 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে। চারদিকে প্রচুর বড় বড় গাছ, সব মিলিয়ে বেশ নিরিবিলি। পিছনে চওড়া ঝিল কানায় কানায় ভরে আছে পানিতে। 8 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা বাড়িটা। রিইনফোর্সড কংক্রিটের দেয়াল, তার উপরে 3 ফুট উঁচু কাঁটাতারের মজবুত বেড়া। প্রয়োজনের সময় 1000 ভোল্টের বিদ্যুৎ চলাচল করে ওর মধ্য দিয়ে। অনেক দিন পর আজ সে প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়া মেইন গেটে 2 সশস্ত্র গার্ড সদা সতর্ক, প্রস্তুত। সবেমাত্র সন্ধে হয়েছে। দোতলার এক সুসজ্জিত রুমে বসে আছে ইতি। গালে হাত রেখে ভাবছে। ঘড়ি দেখছে একটু পরপর। রানার অপেক্ষায় আছে। চেহারার ফ্যাকাশে ভাবটা এখনো পুরোপুরি কাটেনি। ভীষণ ভয় পেয়েছে ও আজ। এত ভয় জীবনে পায়নি কখনো। খুব অল্পের জন্যে বেঁচে গেছে ও। ধরা পড়লে সর্বনাশের বাকি থাকতো না কিছু আর। ভুল হয়ে গেছে ভাবছে ইতি। মারাত্মক ভুল হয়ে গেছে। আরও সতর্ক থাকা উচিত ছিল। অবশ্য যতটা প্রয়োজন তার চেয়ে কয়েক গুণ বেশি সতর্ক ছিল ও। কিন্তু দুর্ভাগ্য, একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ছুটি হওয়ার আধ ঘন্টা পর অফিস একদম ফাঁকা দেখে স্ট্রং রুমে গিয়েছিল ইতি। ভেবেছে 2 মিনিটে কাজ সেরে বেরিয়ে আসবে, কেউ কিছু টের পাবে না। কিন্তু ওই ব্যাটা চিফ পারভেজ অফিসার রজব আলী, ওই লোক যে এমন খাড়া গজবের মতো চশমার খোঁজে মাঝপথ থেকে ফিরে আসবে তা কে ভাবতে পেরেছিল? ইতি ঢোকার ঘণ্টাখানেক আগে স্ট্রং রুম থেকে রোজকার রুটিন কাজ সেরে বেরিয়েছে লোকটা। ভেতরে চশমাটা ফেলে গিয়েছিল। ইতি দেখেছে ওটা, কিন্তু গা করেনি। ভেবেছে ততক্ষণে নিশ্চয় বাসায় পৌঁছে গেছে রজব আলী। শুধু চশমার জন্য ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তার। কিন্তু শিউরে উঠল ইতি। ভাগ্যিস হাতের কাছে পেপার ওয়েটটা ছিল। সময় মতো ওটা দিয়ে মেরে রজব আলীকে অচল করে দেয়া সম্ভব হয়েছিল। নইলে। উঠে দাঁড়ালো ও। আরেকবার ঘড়ি দেখল, 7:15। খুব অস্থির লাগছে। গ্লোবাল ইন্টারন্যাশনালের লোভনীয় চাকরি খতম, কিন্তু তা নিয়ে দুঃখ নেই। ও ভাবছে পঙ্গু বাবা আর মার কথা। প্রয়োজন দেখা দিলে মাওলানা কেরামতুল্লাহর প্রতিহিংসার হাত থেকে তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করবে কথা দিয়েছিল রানা। তার কত দূর হলো কে জানে। পালাবার সময় ক্যাবে বসে মোবাইল ফোনে রানার দেয়া বিশেষ 1 নম্বরে ফোন করে ইতি। ওর শিখিয়ে দেয়া ছোট্ট একটা সাংকেতিক বার্তা জানিয়ে দেয় রিসিভারকে। তাতে কি কাজ হয়েছে? অবশ্যই হয়েছে, ভাবল ইতি।
রানা ভাই যখন কথা দিয়েছেন তখন কিছু না কিছু ব্যবস্থা এতক্ষণে নেয়া না হয়েই পারে না। এদিকে সেও এখানে নিরাপদ, কাজেই। কিন্তু মাওলানা কিরামতুল্লাহর কূট বুদ্ধি ও তার সুযোগ্য চিফ এক্সিকিউশনার খাদেম শমশের আলীর কর্মতৎপরতা সম্পর্কে যদি সামান্যতম ধারণাও থাকত, নিশ্চিন্ত নয়, বরং দুশ্চিন্তায় পাগল হয়ে উঠত ও আতঙ্কে থর হরিকম্প হতো। ওয়েটারের সাদা কড়া ইস্ত্রি করা ড্রেস পরা এক বৃদ্ধকে দেখে চিন্তার সুতো ছিঁড়ে গেল ইতির। আপনি কিছু খাবেন ম্যাডাম? প্রশ্ন করল সে। বুঝতে পারল না ও। কি? যা খুশি, নাস্তা, চা বা কফি, কোল্ড ড্রিঙ্কস? এক কাপ চা দিন শুধু। লোকটা চলে যেতে পাশের রুমে গিয়ে ঢুকলো ইতি। এটা স্টাডি, বেশ বড়, 3 দেয়াল জোড়া, সেলফে প্রচুর বই সাজানো আছে। এক কোণে একটা পিসি আছে দেখে থমকে দাঁড়ালো ও। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো ওটার দিকে, তারপর দ্রুত পায়ে পাশের ঘর থেকে পাশটা নিয়ে এসে বসে পড়ল সেটটার সামনে। চকচকে একটা কম্প্যাক্ট ডিস্ক বের করে আনমনে উল্টে পাল্টে দেখল। গ্লোবালের মাস্টার কম্পিউটারের বিশেষ একটা ফাইল কপি করে এনেছে সে ওটায়। 2568 জনের নাম তো আছেই, সারা দেশে আরও যত খাদেম আছে তাদের নাম ও পুরো ঠিকানা সহ অনেক কিছু আছে ওতে। সেদিন রানা এই সম্ভাবনার কথা মনে করিয়ে দেওয়ার পর ধারণাটা মাথায় আসে ইতির। বুঝতে পারে এ ধরনের ফাইলের অস্তিত্ব থাকা খুবই স্বাভাবিক। তাই পরদিন থেকেই কাজের ফাঁকে ফাঁকে খুঁজতে শুরু করে দেয় সেটা, অত্যন্ত সাবধানে। মাওলানা যখন অফিসে থাকতো না তখন, কারণ মাওলানার পিসির সাথে মাস্টার কম্পিউটারের সংযোগ আছে। ওটায় কে কী করছে ইচ্ছে করলেই নিজেরটায় দেখতে পায় সে। ফাইল পাওয়া গেছে 3 দিন আগে। আজকে ছিটে বসে কিরামতুল্লাহকে ঝিমাতে দেখে চট করে কাজটা সারতে গিয়েছিল। পাওয়ার অন করে ড্রাইভের সিডি ভরল ইতি। অভ্যস্ত হাতে আঙুল নাচতে লাগলো কিবোর্ডে। কয়েক সেকেন্ড পর থেমে গেল, চোখ কুঁচকে স্ক্রিনের দিকে তাকালো। সিডি ওপেন হচ্ছে, কিন্তু কিছুতেই আসছে না তালিকাটা। কিছুক্ষণ অপেক্ষা করে আবার কমান্ড দিল, ফলাফল একই। পর্দায় বড় বড় অক্ষরে ভাসছে ওয়ার্নিং, আনএবল টু রান প্রোগ্রাম, ইউজ রেস্ট্রিক্টেড টু ডেডিকেটেড সিস্টেমস। ফের কমান্ড দিল ও, এবার অন্য মেসেজ, প্রবলেম, সিস্টেম লেভেল ইনক্রিপশন এনকাউন্টার্ড, সিলেক্টেড ডিসক্রিপশন মেথড। খুশি হলো ইতি, সফটওয়্যারে ক্লিক করলো। সঙ্গে সঙ্গে নতুন মেসেজ দেখা দিল, ডিসক্রিপশন প্রবলেম, ইউজ রেস্ট্রিক্টেড টু ডেডিকেটেড সিস্টেম, হার্ডওয়্যার ডিসক্রিপশন রিকওয়ার্ড। যা, রুদ্ধশ্বাসে বলল ও। কাজ ঝুলে পড়ল হতাশায়। এর অর্থ ফাইলটা সম্পূর্ণ হ্যাকার প্রুফ। গ্লোবালের মাস্টার কম্পিউটার ছাড়া আর কোনোটাতেই ওপেন হবে না। চরম সত্যটা বুঝতে পেরে বোকার মতো বসে থাকলো ইতি। ওয়েটার চা নিয়ে এসে মৃদু কাশি দিয়ে ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। একই মুহূর্তে কে ভবনে খাদেম শমশের আলীও মৃদু গলায় খেকারি দিয়ে মাওলানা কিরামতুল্লাহর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। মেয়েটার খোঁজ পাওয়া গেছে হুজুর, বলল সে। খুব একটা প্রতিক্রিয়া হলো না মাওলানার। সামনে বসা রজব আলীর উপর থেকে নজর সরিয়ে খাদেমের দিকে তাকালো সে। একদম শান্ত গলায় বলল, কোথায় আছে ও? মহাখালীতে হুজুর, একটা বাড়িতে লুকিয়ে আছে। বাড়িটা কার? এখনো জানতে পারিনি হুজুর, চেষ্টা চালিয়ে যাচ্ছি। পূর্ণ দৃষ্টিতে লোকটাকে দেখল কিরামতুল্লাহ। 5 ফুট 8 মতো দীর্ঘ সে, চওড়া হাড়ের কাঠামো, ছিমছাম দেহের গঠন, বয়স 50-এর মতো, অবাঙালি। এখন অবশ্য তা আর বোঝার উপায় নেই। প্রায় বাঙালিদের মতোই বাংলা বলে। গালে চাপদাড়ি, বা চোখের নিচে গালে 2 ইঞ্চি লম্বা একটা কাটা দাগ,
নাকটা খাড়া। একসময় হাতিরপুল বাজারে কসাইয়ের কাজ করত সে, এখনো ওই কাজই করে, তবে গরু বা খাসি নয়, মানুষ জবাই করে। দলের শৃঙ্খলা বিরোধীদেরকে অথবা সংগঠনের প্রতি হুমকি হয়ে উঠতে পারে বলে কাউকে সন্দেহ হলেই তাকে টঙ্গিতে নিয়ে খতম করে দেয়া হয়। কাজটা তৃপ্তির সাথেই করে শমশের আলী। তার কাছে জবাই করার মজাই অন্যরকম। হুজুর হুকুম দিলে কাজটা করা হয় টঙ্গিতে, ফ্যাক্টরির এক গোপন কক্ষে, মাটির নিচে। গরু খাসি জবাই করার মতো নির্বিকার ভঙ্গিতে মানুষের গলায় ছুরি চালাতে পারে শমশের আলী। চোখের পাতা পর্যন্ত কাঁপে না, একাত্তরেও কাঁপত না। যখন মিরপুরে প্রচুর বাঙালিকে জবাই করেছে সে তরুণ বয়সে। বাপ হায়দার আলীর কাছে এ কাজে হাতে খড়ি তার, সেও ছিল কসাই। সেই মেয়েটাই তো, বলল মাওলানা। নাকি ভুলে আর কাউকে? খাদেমকে মাথা নাড়তে দেখে থেমে গেল। জি না হুজুর, ওকেই পিছা করা হয়েছে। পথে দুবার ট্যাক্সি বদল করেছে মেয়েটা। প্রথমে গেছে শেরাটন হোটেলে, ওখানে মিনিট 10 থেকে বোরকা খুলে বেরিয়ে এসেছে। দুসরা ট্যাক্সি নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ইস্টার্ন প্লাজায় গিয়ে ফের বুঝেছি। হাত তুলে বাধা দিল মাওলানা। আর বলতে হবে না, এর অর্থ আপনার ইনফরমাররা ভালোই কাজ দেখিয়েছে। মারহাবা খাদেম শমশের আলী। ভাবছিলাম ওর বাবা মাকে ধরে নিয়ে আসতে বলবো আপনাকে, কিন্তু এখন মনে হচ্ছে তার আর দরকার নেই। জি হুজুর, কই জরুরাত নেই হায়, কিন্তু ওদের বাড়ির উপর নজর রাখুন, কারা ওখানে আসা যাওয়া করে জানতে হবে। জি হুজুর, মহাখালীতেও একজনকে রেখে এসেছি আমি। মাথা দোলালো মাওলানা। শয়তানের ওয়াসায় পড়েছে মেয়েটা, ধরে নিয়ে আসুন, জানতে হবে কাদের হয়ে কাজ করছে ও। জি হুজুর, বলল বটে শমশের, কিন্তু চেহারায় দ্বিধা ফুটল। নড়ল না জায়গা থেকে। দাঁড়িয়ে কেন? চোখ কোচকালো মাওলানা। হুজুর, বাড়িটা দেখলে সাধারণ বাড়ি বলে মনে হয় না। কেন? ওটার দেয়াল বেশ উঁচু, তার উপরে আবার মজবুত কাঁটাতারের বেড়া আছে। গেটের দুজন গার্ডও আছে, স্টেন গান নিয়ে পাহারা দেয়। ওদের সব কিছু অন্যরকম, আমি নিজে দেখে এসেছি। এতক্ষণে বলেননি কেন? চিন্তায় পড়ে গেল মাওলানা। পুরো বর্ণনা দিন ওটার, বলে চোখ বুঝল, ধৈর্যের সাথে শুনল সব। মাথা ঝাঁকালো। তো কি, তাহলে তো আপনার কাজ আরও সহজ হয়ে গেল। সঙ্গে একটা ইএমপি নিয়ে যান, মেয়েটাকে দিয়েই বিসমিল্লা করে আসুন। আসল সময় ওটা কেমন কাজ দেবে তার পরীক্ষা হয়ে যাক এই ওসিলায়। চেহারা উজ্জ্বল হয়ে উঠল লোকটার। জরুর। 20 মিনিট পর 4 জনের একটা দল নিয়ে জায়গা মতো পৌঁছলো সে। ওয়াচার খাদেমকে ফিরে যেতে বলে বাড়িটার একটু দূরে বসার উপযুক্ত জায়গা খুঁজতে লাগলো। তখনই গাড়ির আওয়াজ উঠল। তাদের কয়েক গজ দূর দিয়ে ধীর গতিতে এগিয়ে গেল ওটা। সেই বিশেষ বাড়ির গেটে একটু থামল, তারপর ভেতরে ঢুকে গেল। প্রায় 6 ফুট দীর্ঘ একজনকে নামতে দেখা গেল বাড়ি থেকে। বাড়ির মধ্যে চলে গেল লোকটা। চেষ্টা করেও তার চেহারা দেখতে পেল না শমশের আলী। দুজন করে দুভাগ করল সে দলটাকে। দ্বিতীয় দলকে তাদের কাজ বুঝিয়ে দিল। আলাদা হয়ে দুদিকে চলল তারা। সবে সঙ্গে হলেও মহাখালীর এই অংশটা একেবারেই নির্জন। এখানকার বেশিরভাগ বাড়ি নির্মাণাধীন বলে এ সময় মানুষ তেমন একটা থাকে না। যারা থাকে তারা হয় মিস্ত্রি, যোগালি অথবা কেয়ারটেকার। কাজেই চারদিক একদম নির্জনই বলা চলে। খুশি হলো শমশের আলী, কোনো ঝুট ঝামেলায় পড়তে হবে না তাদেরকে। তার উপর ঘন মেঘ জমেছে আজ আকাশে, বাতাস থম মেরে আছে।
ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়। বাড়িটার ৭৭ গজ দূরে উল্টো দিকের এক অর্ধসমাপ্ত বাড়ির আড়ালে অবস্থান নিল চিপ খাদেম। লম্বা দম ছেড়ে ইএমপি গানের বিযুক্ত যন্ত্রাংশগুলো দ্রুত অভ্যস্ত হাতে জোড়া লাগালো। তার বা নিতম্ব বরাবর কোমরের বেল্টের সাথে ক্লিপ দিয়ে আটকানো আছে ওটার সাইটিংয়ের ব্যাটারি চালিত পাওয়ার প্যাক, তার দিয়ে সাইটের সঙ্গে যুক্ত। ওটার সুইচ অন করল। প্যাকটার আকার মাঝারি একটা ডিকশনারির মতো, প্লাইউডের তৈরি। ভেতরটা নানান জটিল যন্ত্রপাতিতে ঠাসা। তার সাথে আছে 6টা স্ট্যান্ডার্ড সাইজ ব্যাটারি। লিভারের মতো উঠে আছে একটা সুইচ। ওটা অন করলেই হালকা আলো বেরোতে শুরু করে প্যাক থেকে। সাইড হয়ে ছুটে যায় লক্ষ্যের দিকে। এতই ক্ষীণ যে আশপাশের কারো চোখে তেমন একটা পড়ে না। কেবল শিকারি আর শিকার দেখতে পায়। আলোটা যখন শিকারের গায়ের উপর পড়ে তখন দেখতে পায় সে, কিন্তু তাতে তার ফায়দা কিছুই হয় না। কেননা ওটা কিসের আলো, কোত্থেকে এসেছে ইত্যাদি বুঝে ওঠার আগেই খতম হয়ে যায় সে। সাইডে চোখ রেখে একটু একটু করে ব্যারেল ঘোরাতে লাগলো শমশের আলী। ছুটে গিয়ে প্রথমে 1 ন্যানো সেকেন্ডের জন্যে দেয়ালে বাধা পেল আলোটা। তারপর আবছা হয়ে গেল দেয়াল। পেনিস্ট্রেট করলো আলো। দোতলার সামনের দিক থেকে দ্বিতীয় রুমে শিকারকে শনাক্ত করলো ওটা। একটা টেবিলের সামনে বসে আছে, আঙুল চলছে দ্রুত কম্পিউটারের কিবোর্ডের উপর। তার 2 ফুট সামনে একটা মনিটর। পাশে দীর্ঘদেহী এক লোক দাঁড়িয়ে আছে, মনিটরের দিকে তাকিয়ে আছে ঝুঁকে। সেই লোকটাই বোধহয় একটু আগে যে এলো। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটার উপর আলোটা স্থির করলো শমশের আলী। ঠোঁট চাটল। এক্সরের সাহায্যে কারো পুরো দেহের তোলা ছবি যেমন হয়, ইতিকে এ মুহূর্তে ঠিক তেমনি দেখতে পাচ্ছে সে, ছবির নেগেটিভের মতো। ওর সুগঠিত নিতম্ব পেট, ভরাট বুকের একটা অংশ সব। আরেকবার ঠোঁট চাটল লোকটা, ঢোক গিলল নিঃশব্দে। এত বছর ওকে বোরকায় আবৃত দেখেছে সে, এই রূপে আজই প্রথম। একটু পর হুঁশ হতে নিজেকে চোখ রাঙালো। টিগার গার্ডের উপর থেকে তর্জনী পিছিয়ে এনে টিগারের উপর রাখল। একটু একটু করে চাপ বাড়াতে লাগলো ওটার উপর। ইতির চা শেষ হওয়ার আগেই রুমে ঢুকলো মাসুদ রানা। দুঃখিত, খুব জরুরি একটা কাজে আটকে গিয়েছিলাম, আসতে দেরি হয়ে গেল। ওর মুখোমুখি একটা চেয়ারে বসলো। তারপর ধরা পড়লে কিভাবে? ইতস্তত করতে লাগলো ইতি। কি বলবে ভাবছে। কই শুরু করো, তারা লাগালো রানা। এমনটা ঘটবে আমি চিন্তাই করিনি রানা ভাই, আমতা আমতা করে বলল মেয়েটা এত সাবধানে। এক হাত তুলে বাধা দিল ও। সেসব থাক, বলতে হবে না। তুমি কাজটা যথেষ্ট সতর্কতার সাথেই করতে চেয়েছ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও এরকম ঘটনা ঘটে। শত সতর্কতাও শেষ পর্যন্ত কোনো কাজে আসে না। এটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নাও। এবার বলো কিভাবে কি ঘটলো। বলছি, মা বাবা, ওদের কথা তোমাকে ভাবতে হবে না। তুমি ফোন করার 10 মিনিটের মধ্যে তোমাদের বাড়িতে সাদা পোশাকের 1 ডজন গার্ড পৌঁছে গেছে। বাইরে থেকে পাহারা দিচ্ছে ওরা। কারো সাধ্য নেই বাড়ির ভেতরে ঢোকে। তবু বাড়তি সতর্কতা হিসেবে মাঝরাতের পর তাদেরকে আর কোথাও সরিয়ে ফেলা হবে। সন্তুষ্ট? স্বস্তির হাসি ফুটল ইতির মুখে। মাথা দোলালো। জি। অফিসে কিভাবে কি ঘটেছে তার পুরো বর্ণনা দিতে শুরু করলো ও। শেষ পর্যায়ে সিডির প্রসঙ্গ উঠতে নড়ে চড়ে বসল রানা। ওটা কোথায়? এটার ড্রাইভে, ইঙ্গিতে কম্পিউটারটা দেখালো। আপনি সেদিন ঠিকই সন্দেহ করেছিলেন। সব কয়জনের নাম পুরো ঠিকানা খুঁজে পেয়েছি আমি গ্লোবালের মেইন কম্পিউটারে। অনেকগুলো নাম চেক করে দেখেছি,
একজনকেও চিনতে পারিনি। লোকগুলো যে কোম্পানির কর্মচারী না সে ব্যাপারে এখন এক ফোঁটাও সন্দেহ নেই আমার। ওরা আর কিছু হবে, শুধু নাম না, আরও অনেক কিছু আছে ওই ফাইলে। ফাইলের নামটাও বেশ অদ্ভুত। কি? খাঁচার পাখি। হা হা করে হেসে উঠল রানা। খাঁচার পাখি? বাহ, বেশ। তোমার বছের রসবোধের প্রশংসা না করে পাচ্ছি না। চমৎকার নাম রেখেছে ওদের। কই দেখি, ওপেন করো। ওদের একটা সমস্যা আছে রানা ভাই, মৃদু গলায় বলল ইতি। কি সমস্যা? ওপেন করা যাচ্ছে না ফাইলটা। আমি অনেকক্ষণ থেকেই চেষ্টা করছি, কাজ হচ্ছে না। সম্পূর্ণ হ্যাকার প্রুফ ওটা। হাসি মুছে গেল ওর মুখ থেকে। তাই নাকি? তাহলে তো সমস্যা। জি, কমান্ড দিলেই হার্ডওয়্যার ডিসক্রিপশন দাবি করছে। সেটা কি? এক কথায় এর অর্থ, যেটা থেকে কপি করা হয়েছে সেই কম্পিউটার ছাড়া রান করবে না এই সিডি। ঠোঁট গোল করে নিঃশব্দে শ্বাস টানল রানা। ভালোই খেলা জানে দেখছি তোমাদের কেরামতুল্লাহ। কবার ট্রাই করেছ? দুবার। আচ্ছা, আরেকবার করো দেখি, করে দেখো। লাস্টটাই। দান দান তিন দান বলে একটা কথা আছে না? যদি বাই চান্স গান গেয়ে ওঠে খাঁচার পাখি। ওর ভঙ্গি দেখে হাসলো ইতি, মাথা নাড়ল। সেরকম হলে প্রথমবারেই কাজ হয়ে যেত রানা ভাই। তবু আপনি যখন বলছেন, দেখি আরেকবার। ঘুরে বসে কিবোর্ড নিয়ে ব্যস্ত হয়ে বলল ও। বাইরে বিদ্যুৎ ঝলসে উঠল। বাস পড়ল দূরে কোথাও। রানা উঠে এসে ইতির পাশে দাঁড়ালো। সামান্য ঝুঁকে মনিটরের দিকে তাকিয়ে আছে। দুবার চেষ্টা করলো মেয়েটা। দুবার একই মেসেজ ফুটল স্ক্রিনে। হার্ডওয়্যার ডিসক্রিপশন চাই। বোঝা গেল, বলল রানা। ঠিক আছে, সিডিটা দাও আমাকে, দেখি অন্য কি ব্যবস্থা করা যায়। ড্রাইভ থেকে চাকতিটা বের করলো ইতি, ওর দিকে বাড়িয়ে ধরেছে। ঠিক তখনই ব্যাপারটা খেয়াল করলো রানা। পেন্সিল টর্চের ফোকাসের মতো একটা হালকা সবুজ ক্ষীণ আলো ইতির বা কানের উপর নড়াচড়া করছে। কয়েক মুহূর্ত এদিক ওদিক করলো ফোকাসটা, তারপর স্থির হলো, যেন এতক্ষণ বসার মতো জায়গা পেয়েছে। জিনিসটা কি বোঝার জন্য ঝুঁকলো। একই সাথে বাঁ হাতে কোটের ভেতরের পকেটে রাখলো সিডিটা। ঠিক সচেতনভাবে নয়, সন্দেহ হওয়ায় অবচেতন মনের রিফ্লেক্স কাজ করালো ওকে দিয়ে। সিডি রেখেই বাম হাত বাড়িয়ে খপ করে মেয়েটার বাহু চেপে ধরল রানা। অন্য কিছু সন্দেহ করে অবাক হয়ে মুখ তুলল ইতি। কি? উত্তর দেওয়ার দরকার মনে করল না রানা। এক হ্যাঁচকা টানে ওকে চেয়ার থেকে ফেলে দিল মেঝের উপর। পর মুহূর্তে করাত শব্দে বিস্ফোরিত হলো রুমের দেয়াল। এইমাত্র ইতির মাথা যেখানে ছিল ঠিক সেই বরাবর। একই সঙ্গে চুরমার হয়ে গেল মনিটর। ভয়ে চিৎকার করে উঠল মেয়েটা। শোল্ডার হোলস্টার থেকে এক ঝটকায় নিজের সর্বক্ষণের সঙ্গী ওয়ালথার পিপিকে বের করে ওর পাশে হাঁটু গেড়ে বসে পড়ল রানা। বোকার মতো তাকিয়ে থাকলো দেয়ালের বড়সড় গর্তটার দিকে। দিন হলে বাইরের সব কিছু দেখা যেত, কিন্তু এ মুহূর্তে কেবল বিদ্যুতের চোখ ঝলসানো চমক এবং কয়েকটা গাছ ও অর্ধসমাপ্ত ভবনের একাংশ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আবার বিস্ফারিত হলো দেয়াল। ওর চোখের সামনে দেয়ালের ৩-৪টে লাল ইট স্থানচ্যুত হয়ে শূন্যে লাফিয়ে উঠল, টুকরো টুকরো হয়ে ছুটল চতুর্দিকে। কিন্তু সেদিকে ওর লক্ষ্য নেই। মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়েছে ও। ইতিকেও শুয়ে দিয়েছে। কার্পেটের সাথে ঠেসে ধরে রেখেছে ওর মাথা। আতঙ্কে চেঁচাচ্ছে মেয়েটা, কাঁদছে, ফোঁপাচ্ছে। রানার শক্ত মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে চাইছে। ওর জোরাজুরিতে একসময় ত্যক্ত হয়ে কড়া এক ধমক লাগালো রানা। শুয়ে থাকো বোকা মেয়ে, মরতে চাও নাকি? কাজ হলো। লাফঝাপ থেমে গেল ইতির, কিন্তু কাঁপছে ঠকঠক করে। আবার বিস্ফোরিত হলো দেয়াল।
তবে বাজ পড়ার বিকট শব্দের তলায় চাপা পড়ে গেল আওয়াজটা। এক দেয়াল দিয়ে ঢুকছে, পর মুহূর্তে বেরিয়ে যাচ্ছে পরবর্তী দেয়ালটা ভেদ করে। আতঙ্কে চিকন ঘাম দেখা দিল রানার কপালে। ভালো কেরামতি দেখাচ্ছে তো কেরামতুল্লাহ। নিচে একটা হইচই শোনা গেল, সেই সাথে স্টেন গানের গুলির আওয়াজ। চিত হয়ে শুলো ও। রুমের দুটো টিউবলাইট গুলি করে উড়িয়ে দিল। অন্ধকারে ডুবে গেল রুম। ও ভেবেছে এতে কাজ হবে, কিন্তু হলো না। আরও দুটো গুলি হলো পরপর। দুটোই ওদের সামান্য উপর দিয়ে উড়ে গিয়ে পিছনের দেয়াল ফুঁড়ে বেরিয়ে গেল। কি দিয়ে আক্রমণ চালাচ্ছে ওরা, ভাবল ও। মর্টার নয়, মর্টার হলে বিকট শব্দ হতো, কিন্তু এই বিস্ময়কর অস্ত্র তেমন আওয়াজও করছে না। এবং ওরা কোথায় আছে ঠিকই খুঁজে বের করছে সবুজ একটা ফোকাস। কি ওটা? এখন আর চিকন নয়, মোটা, ধারায় দরদর করে ঘামছে ও। রীতিমতো অসহায় বোধ করছে এমন অদ্ভুত অস্ত্রের গুলির তোরের মুখে পড়ে। ওদিকে প্রথম গুলিটা মিস হয়েছে দেখে আস্ত গাধা বনে গেল খাদেম শমশের আলী। অবশ্য তা মুহূর্তের জন্যে। রানার উদ্দেশ্যে মাতৃভাষায় জঘন্য কয়েকটা গাল দিয়ে ফের অস্ত্র তুলল সে। ট্রিগার টেনে দিল মেঝেতে বসা ইতির মাথা সই করে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে এটাও মিস করলো। এর পরপরই অদৃশ্য হয়ে গেল মেয়েটা। শমশের আলী বুঝল মেঝেতে শুয়ে পড়েছে ও। বুঝল বলেই ভয় পেয়ে গেল। ইএমপি গানের ট্যাংস্টেনগুলি 2.5 ফুট পর্যন্ত ইটের দেয়াল ভেদ করতে পারে। একই সমান আরসিসি কলাম, বিম বা ফ্লোর ভেদ করতে পারে, কিন্তু তার বেশি ভেদ করার সাধ্য নেই ওগুলোর। কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়েটাকে খতম করতে হলে এগুলোকে সেই অসাধ্যই সাধন করতে হবে। মন দমে গেল শমশের আলীর। ভেবেছিল একটা বড় জোর দুটো গুলিতে কাজ সেরে নির্বিঘ্নে সরে পড়বে, কিন্তু হলো না। ওদিকে বাড়ির গার্ডরা দুটো গুলি হওয়ার পরেই ব্যাপার টের পেয়ে গেছে। তাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুটছে। ওদেরকে ঠেকাতে দুজন সঙ্গীকে আগেই বাড়িটার যথাসম্ভব কাছে গিয়ে অবস্থান নিতে পাঠিয়েছে সে। ব্যাপার টের পেয়ে পাল্টা হামলা চালাতে গেলে তাদেরকে ঠান্ডা করে দিতে নির্দেশ দিয়েছিল, কিন্তু তেমন কিছু ঘটছে না ওদিকে। উল্টে গার্ডরাই ব্রাশ ফায়ার করছে। হইচই শুরু করে দিয়েছে ব্যাটারা। এর মানেটা কি? তার সঙ্গীরা নিজেরাই ঠান্ডা হয়ে গেল না তো? কাজ হবে না জানে, তবু গেটের দিক থেকে আসতে থাকা বিপদ অগ্রাহ্য করে আন্দাজে আরও দুটো গুলি চালালো সে নির্দিষ্ট রুম সই করে। এমন সময় অন্ধকার হয়ে গেল ওটা। আলো নিভিয়ে দেয়া হয়েছে, তাতে অবশ্য কিছু যায় আসে না। ইএমপি গানের সাইটের দেখার বিশেষ চোখ আছে, অন্য আলোর সাহায্য লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে এ মুহূর্তে ওটার বিশেষ চোখও অন্ধ। সে যে অ্যাঙ্গেলে রয়েছে সেখান থেকে শিকারকে খুঁজে বের করতে হলে কেবল ফ্লোরই নয়, নিচতলার উপর দিকের দেয়ালও ভেদ করে যেতে হবে। এত সব বাধা অতিক্রম করার সাধ্য নেই ওটার, জানা কথা। তবু ব্যথা জেদের বসে আরও এক হালি গুলি খরচ করে ক্ষান্ত দিল শমশের। আর না, সময় থাকতে সরে পড়া উচিত এবার। হারামজাদা গার্ড দুটো যে হারে গুলি ছুটছে, তাতে পুলিশ এসে জড়ো হলো বলে এই মাল হাতে ধরা পড়া যাবে না। কিন্তু রক্ষা পেতে হলে এটা ব্যবহার করতে হবে পুলিশের বিরুদ্ধে। সেটা হুজুর পছন্দ করবেন না। আপাতত মাসাকার করার অনুমতি নেই। কাজেই সঙ্গীকে পিছিয়ে যাওয়ার ইঙ্গিত করে সে নিজেও নিচু হয়ে পিছাতে লাগল। 1 মিনিটও হয়নি তার আগে মিশন অসমাপ্ত রেখে সরে পড়তে বাধ্য হলো সে। আর ঠিক তখনই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। অন্যদিকে আর গুলি আসছে না দেখে একটু স্বস্তি বোধ করলো রানা। ক্রল করে দেয়ালের কাছের ফোকরটার দিকে এগোলো। নিচে অনবরত গুলি ছুটছে গার্ডরা।
স্টেন গানের তীক্ষ্ণ গর্জনের শব্দে কানে তালা লেগে যাওয়ার দশা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আওয়াজটা ভীতিকর লাগছে কানে। কিছুক্ষণ অপেক্ষা করে আল্লাহর নাম নিয়ে মাথা সামান্য উঁচু করলো ও বাইরে কি চলছে দেখার চেষ্টা করলো। অন্ধকার ছাড়া চোখে পড়ল না কিছুই। লোকজনের গলার আওয়াজ শোনা যাচ্ছে। ডাকাত পড়েছে ভেবে চড়া গলায় হাঁকডাক ছাড়ছে তারা। আকাশ চমকালো। সেই আলোয় সামনের রাস্তা ও আশপাশটায় দ্রুত চোখ বুলিয়ে নিল রানা। কেউ নেই। গাছের শাখা ছাড়া নড়ছে না কিছু। আরও কিছু সময় অপেক্ষা করে উঠে পড়ল ও। আধ ঘন্টা পর তুমুল বৃষ্টি হচ্ছে এখনো। আগেরটার পাশের রুমে বসে আছে রানা ও ইতি। মেয়েটার মুখের সব রক্ত ফেরেনি এখনো। চেহারা ফ্যাকাশে, ঠোঁট সাদা, কাঁপছে একটু একটু। রানা গম্ভীর, থমথমে চেহারায় নিজের ভেজা জুতো দেখছে। একটু আগে বাইরে থেকে ফিরেছে। কোত্থেকে আক্রমণ হয়েছে জায়গাটা খুঁজে বের করতে গিয়েছিল। পাওয়া গেছে। এ বাড়ির উল্টো দিকে ৬০-৭০ গজ দূরের অর্ধসমাপ্ত এক বাড়ির পোস্ট থেকে টার্গেট প্র্যাকটিস করা হয়েছে। ওখানকার নরম মাটিতে দুজোড়া পায়ের গভীর ছাপ দেখতে পেয়েছে রানা। মেইন রোডের দিকে চলে গেছে। ওখানটায় অদ্ভুত কিছু গুলির খোসাও পেয়েছে ও। নস্যির কৌটার মতো দেখতে। ওগুলো কিসের হতে পারে হাজার মাথা খাটিয়েও কিছুই বুঝতে পারছে না। এমন মাল দেখা তো দূরের কথা, আছে বলে শোনেও নি রানা জীবনে কখনো। বিসিআই এর এক্সপার্টদেরকে দেখাতে হবে ওগুলো, কিন্তু তারা কিছু বুঝবে কি না তাতে গভীর সন্দেহ আছে। এদিকে গেটের 2 গার্ড বলছে আক্রমণকারীরা আরও 2 জন ছিল। ওরাই তাদের উপর প্রথমে হামলা চালিয়েছে। তবে ঠিক সময়ে বিদ্যুৎ চমকে ওঠায় লোক দুটোকে আগেই দেখে ফেলে তারা। নইলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। তাদের বেপরোয়া পাল্টা আক্রমণের সামনে টিকতে না পেরে দিশেহারা হয়ে ঝিলে ঝাঁপ দিয়েছে লোক দুটো। সামনে আরও শত্রু ছিল বলে তাদেরকে ধাওয়া করা সম্ভব হয়নি গার্ডদের পক্ষে। এদিকে সাহস জোগানোর জন্যে মৃদু হাসল রানা। বোঝা যাচ্ছে এতবার ট্যাক্সি বদল করেও ওদের চোখে ফাঁকি দিতে পারোনি তুমি। কিন্তু কি করে? আমিও তাই ভাবছি। আরও আধ ঘন্টা পর একটা সাদা অ্যাম্বুলেন্স নীরবে এসে দাঁড়ালো ইন্দিরা রোডে ইতিদের দোতলা বাড়ির সামনে। ঝমঝম বৃষ্টির কারণে রাস্তা প্রায় ফাঁকা। সামনের আসনে বসে আছে অ্যাপ্রন পরা 2 যুবক। বৃষ্টি উপেক্ষা করে নেমে পড়তে যাচ্ছিল তারা। এমন সময় প্যাসেঞ্জার সিটে বসা যুবক আটকে উঠল। ডোর হ্যান্ডেলের উপর আঙুল আড়ষ্ট হয়ে গেল তার একেবারে নাকের সামনে। জানালার বাইরে কঠিন চেহারার 2টো মুখ দেখে। রেইনকোট পরে আছে তারা। চেহারা দেখেই বোঝা যায় সাধারণ লোক নয়। সম্ভবত বিপদ থেকে বাঁচার দোয়া দরুদ মনে করার চেষ্টা করছিল সে। এই সময় বন্ধ জানালায় জোরে জোরে টোকা দিল একজন। বাধ্য হয়ে কাছ নামালো যুবক। এখানে কি চাই আপনাদের? কড়া গলায় প্রশ্ন করল লোকটা। জি, আমরা ক্লিনিক থেকে এসেছি রুগী নিয়ে যেতে। কোন ঠিকানায়? বাসা নম্বর কত? নাকে পেইন্টের তাজা গন্ধ পেল সে। অ্যাম্বুলেন্সের গায়ে ক্লিনিকের ছাপটা দেখল চোখ কুঁচকে। নিশ্চয় কিছুক্ষণ আগে স্টেনসিল করে বসানো হয়েছে ওটা, ভাবল সে। কুইক ড্রাইং পেইন্ট দিয়ে। পাশের জনকে প্রশ্ন করল সে। কত যেন? বাড়ির নম্বর 21। 21 নম্বর বাড়ি? এই রোডে কোনো 21 নম্বর বাড়ি নেই। সে কি? অবাক হলো দ্বিতীয় যুবক। আমাদেরকে তো এই লোকেশনই দেয়া হয়েছে। জিভ দিয়ে চুপ করে বিরক্তি প্রকাশ করলো প্রথম লোকটা। সঙ্গীর দিকে ফিরে বলল, তাহলে হয়তো কোনো ফাজিল ছেলে ছোকরার কাজ হবে। কি বলো? মজা করার জন্য এদেরকে ভুয়া ঠিকানা। থেমে তাদের দিকে ফিরল সে। মোবাইল ফোন আছে আপনাদের সঙ্গে?
না, মিথ্যে বলল প্রথম যুবক। নেই। পকেট থেকে নিজেরটা বের করলো সে। ঠিক আছে, আপনাদের ক্লিনিকের নম্বর বলুন, আমি দেখছি ওখানে রুগীর ফোন নম্বর পাওয়া যায় কিনা। কত? কথা শেষ করার সময় পেল না লোকটা। তার আগেই লাফ দিল অ্যাম্বুলেন্স। ভৌ করে ছুট লাগালো মানিক মিয়া এভিনিউর দিকে। সেদিকে তাকিয়ে সেটটা পকেটে ভরল সে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে সঙ্গীর উদ্দেশ্যে বলল, ফলো করো। দৌড় দিল লোকটা। ইতিদের বাউন্ডারি ওয়ালের ভেতরে রাখা 350 সিসির একটা রেসিং হোন্ডা নিয়ে প্রায় সাথে সাথে বেরিয়ে এসে পিছু নিল অ্যাম্বুলেন্সের। হেডলাইট জ্বালল না। এভিনিউতে পরে আইল্যান্ড ঘুরে মিরপুরের দিকে ছুটল সে। বড়জোর 300 গজ সামনে রয়েছে অ্যাম্বুলেন্সটা। প্রায় ফাঁকা রাস্তা দিয়ে পানি ছিটিয়ে তুমুল গতিতে ভাগছে। মিরপুর 10 নম্বর গোল চক্করে পৌঁছে ডানে ঘুরল ওটা। ইব্রাহিমপুর হয়ে কচুক্ষেতের দিকে এগোলো। ঢুকে পড়ল ক্যান্টনমেন্টে। ঢুকেই বায়ে ঘুরে মেইন রোডে উঠল। খানিকটা গিয়ে আবার ডানে। MES গেট দিয়ে বেরিয়ে এয়ারপোর্ট রোডে পড়ে শেষবারের মতো বায়ে মোড় নিল। সোজা ছুটল টুঙ্গির পথ ধরে। এদিকে হোন্ডা চোখের আড়ালে চলে যেতে কঠোর হাসি ফুটল প্রথম অসাধারণের চৌকো মুখে। BCI-এর এমার্জেন্সি আর্মড ফোর্সের প্রধান সে, এক্স ক্যাপ্টেন হাবিবুল বাশার। অ্যাম্বুলেন্সটার উদ্দেশ্য 1 মিনিটের মধ্যে টের পেয়ে গিয়েছিল সে। ইচ্ছে করলে ব্যাটাদের আটক করতে পারত, কিন্তু করেনি। মেজর মাসুদ রানার বারণ আছে বলে। এ মুহূর্তে কোনো রকম ধরাপাকড়া করতে গেলেই সতর্ক হয়ে যাবে কেরামতুল্লাহ। সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে ফেলবে। 4